ডালাসের আরভিন সেন্টার নামক একটা জায়গা আছে, যেটা মূলত একটা স্কুল ঘর। এই স্কুল ঘরে নানা রকমের আর্টস রিলেটেড অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে। আরভিন আর্ট সেন্টার। আশরাফি আমাকে বলল যে তারা অবাক নামে একটা কালচারাল অর্গানাইজেশন করেছে। অবাক শব্দটা শুনে আমার ফটকা লেগেছিল, বাংলা শব্দ, কিন্তু ইংরেজিতে দেখলাম যে অ্যাব্রিভিয়েশন হচ্ছে ABAC। ABAC, অবাক, ইট স্ট্যান্ডস ফর একাডেমি অফ বাংলা আর্ট অ্যান্ড কালচার। আমি আকাশ, আমি সবুজ বনানী। ওখানে গিয়ে দেখি আল মনসুর সাহেব, আমাদের প্রিয় অভিনেতা আল মনসুর এখানে আছেন এবং তিনি বাচ্চাদেরকে নানা রকমের ডিরেকশন দিচ্ছেন। প্রথমেই তার সাথে কথা বলি। আচ্ছা, আমেরিকায় অনন্তকাল মনে হয়। এর মধ্যে কি করছেন? হাওয়া খাই, ঘুরি। দেশে তো নাটক করতেন, এখানে কি করেন? এখানে ভ্যারেন্ডাবাদী। কি ধরনের ভ্যারেন্ডা? এই আমেরিকান ভ্যারেন্ডা, এখানে বাংলাদেশের ভ্যারেন্ডা পাওয়া যায় না তো। আচ্ছা, সেই জন্য। না, নাটক পর্যন্ত কতগুলো ভাবছেন? অনেক ধরনের ভ্যারেন্ডা ভাজা হয়ে গেছে এখানে। এইগুলো বলেন তো, নামগুলো বলেন ভ্যারেন্ডাগুলোর। ভ্যারেন্ডার নাম তো মনে নাই। আমি যখন ক্যালিফোর্নিয়াতে ছিলাম ওখানে 2-3টা ফুল লেংথ ভিডিও প্রোডাকশন করেছি এখানে। তো এই যে অবাকের সঙ্গে এটা এই প্রতিষ্ঠানটা খুব চমৎকারভাবে কাজ করার চেষ্টা করে সব সময়। একটা বাংলা সাহিত্য সম্মেলনও আমরা এখানে করেছি। এছাড়া এখন এই তো আগামী ফেব্রুয়ারি 24 তারিখে আমাদের একটা প্রোডাকশন আছে যেটা আমরা পুরোপুরি 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে করছি। এখানে গান কবিতা থাকবে 21শে ফেব্রুয়ারি, বিশেষ করে 1952 সনের গান এবং কবিতা। বাচ্চাদের একটা ছোট্ট প্রতীকী নাটক আছে যেটা হচ্ছে 21এর ভাষা আন্দোলনের উপরে। আমার ভূত দেখলে ভয় লাগে। কানতে দেবা লাগে? ভয়। একটা মাই ভয়। ভয়। হ্যাঁ, ওকে। এনজয় করবে না। নাম বাতাও। এছাড়া সবচেয়ে বিশেষ যে কাজটা আমরা এখানে করছি সেটা হচ্ছে আমাদের মুনির স্যারের কবর নাটকটা। কি লাভ তোমার বেঁচে? কি লাভ বেঁচে থেকে তোমার? বলো। অশান্তি ডেকে আনা ছাড়া তোমার কি লাভ? বলো। সবকিছু পুড়িয়ে ছারখার না করে তুমি বুঝি কবরে যাবে না, তাই না? তুমি বেঁচে থাকলে দেশে বারবার আগুন জ্বলে উঠবে। সবকিছু পুড়িয়ে ছারখার না করে তুমি বুঝি কিছুতেই কবরে যাবে না। এখানে আমি মনে করি সুযোগ এবং সুবিধা অনেক বেশি। আমরা চমৎকার হল পাই যেগুলো সমস্ত যান্ত্রিক সুযোগ সুবিধা প্রচুর বেশি, যেটা বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না। এখানে একটি সামান্য অসুবিধে আছে, সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশি মানুষের সংখ্যা কম এবং সবাই জীবন এবং জীবিকার সঙ্গে জড়িত, সেই কারণে এখানে অভিনয়ের জন্য প্রয়োজনীয় মানুষ এবং এই ধরনের কাজ করতে যে ধরনের পেছনের টিম প্রয়োজন, সে ধরনের মানুষ পাওয়া একটু অসুবিধে। কিন্তু এখানে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে প্রচণ্ড উদ্যম। এটা তার সার্বক্ষণিক কাজ হোক চাই না হোক, সে সম্পূর্ণ আনন্দের সঙ্গে এবং সম্পূর্ণ নিবেদনের সঙ্গে এই কাজটা করছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এই মুহূর্তে আছি আমাদের অবাকের সেনাপতি, সবাই আমি পরিচয় করে দিই। এ হচ্ছে মানিক, রাজা এবং কবির ভাই। এরা অভিনয় করছে। দীপা যে শিশুদের অনুষ্ঠানটি হচ্ছে নাটিকা, সেটি পরিচালনা করছেন। আনিস অভিনয় করছে, উজ্জ্বল, মহিউদ্দিন এবং রাজা অভিনয় করছে। একে একে পরিচিত হই অবাকের অন্য সব সদস্যদের সাথে এবং টের পেলাম যে এদের বেশিরভাগই একেবারে শখের বসে এখানে এসছেন এবং তারা দেশে থাকার সময় কখনোই এই ধরনের নাচ গান বা অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং তাদের মূল উদ্দেশ্য তাদের পরের প্রজন্ম যাতে বাংলা সংস্কৃতি নিয়ে আমেরিকাতে
বেড়ে উঠতে পারে, এজন্য তারা এই কর্মকাণ্ডগুলো তাদের বাচ্চাদের নিয়ে করাচ্ছেন। ডালাস শহরের এই এলাকায় আছি প্রায় 6 বছর ধরে। বাংলাদেশ থেকে 95-এ আমেরিকাতে আসি। বাংলাদেশে পেশায় ছিলাম ব্যাংকার, এখন এখানে এসে পেশা হিসাবে আমি অ্যাকাউন্টিং কাজ করি একটি কোম্পানিতে। আর নাটক করি কেন সে বিষয়ে বলতে হয় এইভাবে যে আমি আসলে অনেক ছোটোবেলা থেকেই নাটক করতাম, আর বাংলাদেশে একটি গ্রুপ থিয়েটারের সঙ্গে কাজ করতাম পদাতিক। তারপরে এখানে আসার পরে অবাকের সঙ্গে জড়িত হলাম। অবাক এ ধরনের কাজ করে এবং সাংস্কৃতিক মুক্ত সাংস্কৃতিক চর্চা করে, আমার ভালো লাগে। যার জন্য আসার পরে প্রায় বছরখানেক পরে থেকেই এখন বলা যায় প্রায় 3 বছর ধরে অবাকের সঙ্গে কাজ করছি। বিশেষ করে বড়দের নাটক এবং শিশুদের নাটক নিয়ে কাজ করছি। এবং এখন যে প্রযোজনা চলছে 21শে উপলক্ষে মুনির চৌধুরীর কবর নাটক, সে নাটকে আমি একটি চরিত্র অভিনয় করছি, নেতার চরিত্র অভিনয় করছি। তোমার নামে মনুমেন্ট করে দেব, সে দাবি আমি দেশজোড়া প্রচারের ব্যবস্থা করব। যা বলবে তাই করব। দোহাই 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 তোমার। পেশাগতভাবে আমি একজন ডাক্তার, বাংলাদেশে ডাক্তারি করতাম। এখানে এসে ডাক্তারির জন্য পরীক্ষা দিচ্ছি, কাজ করছি। ড্যালাস টেক্সাসে আছি প্রায় 7 বছর। এখানে আসার পর এই ড্যালাসের একমাত্র থিয়েটার বা গ্রুপ থিয়েটার বলতে যা বোঝায় এই অবাক একাডেমি অফ বাংলা আর্টস অ্যান্ড কালচারের একটা ছোট্ট শাখা অবাক থিয়েটার, সেটাতে কাজ করার চেষ্টা করেছি। আমি বাংলাদেশে কিছু কাজ করেছি। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, প্রথমত শখে, তারপর এই কাজ এবং পড়ার ফাঁকে সময়টা অবসর সময় বলতে পারেন। এখানে আসলে নাটক করতে যখন শুরু করলাম তখন অবসর সময় হিসেবে করলাম, কিন্তু এখন আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন এই নাটকের পিছনে ব্যয় করছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা করে। এখন এটা বেশ অবসরের চেয়ে এটা মন থেকে নিয়ে নিয়েছে। এটা নাটক করি নিজের তৃপ্তির জন্য। আসলে আপনি মিথ্যেবাদী, কথা দিয়ে আপনি কথা রাখেননি। আপনি অনেক আপনি ওয়াদা করেও সেবার আমাদের 1.5 মাস ধর্মঘট ভেঙে দিয়েছেন। আমার ছোট ছেলেটা তখন মারা যায়। আমি ডালাসে প্রায় 4 বছর যাবত আছি। আর এই অবাক থিয়েটারের সঙ্গে আমি আসলে 2 বছর যাবত সম্পৃক্ত। এর আগে দেশে থাকতে ছোটবেলা থেকেই নাটক করতাম পাড়ায়, তারপরে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে যখন পড়লাম ঢাকা ইউনিভার্সিটিতে কালচারাল অনুষ্ঠানের সঙ্গে সবসময় নিজেকে জড়িয়ে রাখতাম আর কি। সেরকম একটা নেশা সবসময় কাজ করতে বলেই এখানে এসে যখন শুনলাম এখানে অবাক নামে একটা বাংলাদেশের সংস্কৃতি, বাংলা ভাষাকে নিয়ে এখানে চর্চা করে, তখন নিজেকে এখানে সঙ্গে জড়াবার চেষ্টা করেছি আর কি। তো এখানে নিয়মিত নাটক হয় অবাক থিয়েটারের পক্ষ থেকে, প্রতি বছরই অন্তত পক্ষে 2টা করে হয়। এবারে আমার চতুর্থ নাটক শেষ হবে। অনেক তফাৎ আছে এখানে নাটক করতে গেলে, যে সকল নাটকের যে আনুষঙ্গিক বিষয়গুলি দরকার সেগুলি অতি সহজে এখানে প্রাপ্য হয় না, পেতে অনেক কষ্ট হয়। আর দেশে তো আপনি চাইলেই যে কোনো জিনিস আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। লোকবল বোকা ডাক্তার খামাকা কেটে কুটে হয়রান হয়েছে, জমাট রক্তের মধ্যে নজরেই পড়েনি প্রথমে। ও, তুমিও তাহলে এদের সঙ্গে এসে জুটেছ? আমি এই দেশে আছি 16 বছরের মতো। আমি পেশায় একজন ব্যবসায়ী, দেশে ছিলাম। এখানে আমি একটা রিটেল প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপনার দায়িত্বে আছি। অবাকের সঙ্গে আমি জড়িত গত 4 বছর। এই প্রতিষ্ঠানের অনেক কর্মঠ এবং সুদক্ষ প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে গত 2 বছর হলো অবাক থিয়েটার নামে একটি অঙ্গ শাখা আমরা গঠন করেছিলাম আমারই কয়েকজন সহকর্মীকে নিয়ে। বর্তমানে আমি তার দায়িত্বে নিয়োজিত আছি এবং এই অবাক থিয়েটার নিয়ে একটা গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সেটার কারণ হচ্ছে যে এখানে আমরা যারা বাঙালি আছি, বাঙালি সমাজের বিভিন্ন অঞ্চলের লোকদেরকে একসাথে করে যাতে আমরা এখানকার অধিবাসীদেরকে কিছুটা আনন্দ এবং আমাদের
একই সমাজের একই ভাষীয় লোকদেরকে কিছুটা সার্থকপূর্ণ সময় দান করতে পারি, সেটার জন্য এই গ্রুপ থিয়েটারটা করা। একটা গ্রুপ থিয়েটার এবং আমি নিজে একজন নাট্যমোদী, নাটক শিল্প সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমরা এটাকে বড় আকারে তুলে ধরার আমাদের ইচ্ছা। আমরা চাই ডালাসে একটা বড় নাট্য গোষ্ঠী হোক এবং তারা বিভিন্ন স্টেটে আমেরিকায় যাতে তাদের এই প্রযোজনা এবং নাটক নিয়ে যেতে পারে এবং সমগ্র বাংলা ভাষাভাষীদের আনন্দ দিতে পারে। আমার ভূত দেখলে ভয় লাগে। আমি দেখতে তুই খারাপ হইতা হয় আমার এত সুন্দর সিং, এত সুন্দর দাঁত, এত সুন্দর আঁখি, সুন্দর দাঁত, এত সুন্দর আঁখি। হ্যাঁ, ওরে কনভিন্স করতেছেন আমি কত সুন্দর আর তুমি কাঁদতেছো। হ্যাঁ, ওরে কনভিন্স করতেছো। বাংলাদেশে কখনো নাটক করেছি বলে মনে পড়ে না, এখানে এসে আমার নাটকের জীবনের শুরু। তবে সবসময় শিল্প সংস্কৃতিকে পছন্দ করতাম এবং আমার হাজব্যান্ড সে সবসময় নাটকের সাথে জড়িত ছিল, যার জন্য নিজের একটা ইচ্ছা ছিল সবসময়। তো এখানে একাডেমি অফ বাংলা আর্টস অ্যান্ড কালচারের যে নাটকের গ্রুপটি আছে তার জন্মলগ্ন থেকেই তার সাথে জড়িত। কয়েকটি নাটক এই পর্যন্ত আমরা মঞ্চস্থ করেছি। আমার আসলে নাটক করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা শিল্প সংস্কৃতিকে বিদেশের বুকে প্রতিষ্ঠিত করতে পারি, নিজের শিল্প সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরতে পারি। এটার কারণেই আমরা নাটকটা করে যাচ্ছি। তাছাড়া নিজের রিক্রিয়েশনের জন্য কিছুটা নাটক করে থাকি। তাছাড়া আমি এখানে অবাকের একটি বাংলা স্কুল আছে, আমি এটার দায়িত্বে। তো আমি চেষ্টা করছি বাচ্চাদেরকেও যাতে আমাদের শিল্প সংস্কৃতিটাকে ওদের সামনে তুলে ধরা যায়, ওদের ধ্যান ধারণাতে ওটা ঢুকানো যায়, সেই চেষ্টার জন্য বাচ্চাদেরকে নিয়ে এখন কাজ করছি। এখানে যারা আছে কেউ পেশাদারি না, প্রত্যেকের নিজের জীবন জীবিকা আছে, প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে, কিন্তু উদ্যম এবং আনন্দ। সবচেয়ে বড় কথা যে আমরা যে বাংলাদেশের মানুষ, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলা সংস্কৃতির সন্তান, সেটা আমরা ভুলিনি কিন্তু, এবং ভুলিনি বলেই আজকে আমরা এখানে নাটক করি, আমরা এখানে 21 উদযাপন করি, আমরা এখানে পয়লা বৈশাখ করি। আমাদের সীমিত সুযোগ এবং সুবিধার ভেতরেও আমরা প্রচণ্ডভাবে বিস্ফোরিত হই। আমার যেটা মনে হয় যে একটি অত্যন্ত রুক্ষ প্রান্তরের ভেতর যদি একটি চমৎকার ফুল ফোটে, সেটা অনেক মূল্যবান একটি ফুলের বাগানের অজস্র ফুলের চেয়ে। এবং আমার মনে হয় যে আমরা যে কাজটা করি সেই কাজটি বাংলাদেশে আমরা যে কাজ করেছি তার চেয়ে অনেক বড়। তার কারণ বাংলাদেশে আমরা বাংলাদেশি, বাংলাদেশে আমরা বাঙালি, আমাদের নিজস্ব পরিচয় এবং নিজস্ব অস্তিত্বকে নতুন করে বিকশিত করার কোনো ব্যাপার নেই। কিন্তু যখন আমরা বিদেশে, এখানে 187 ধরনের সংস্কৃতি, 187 ধরনের ভাষার মানুষের ভেতরে থেকে আমরা আমাদের নিজস্ব অস্তিত্বকে, আমাদের নিজস্ব পরিচয়কে তুলে ধরার যে চেষ্টা করি, এটা আমি মনে করি বাংলাদেশে আমরা যে কাজ করেছি তার চেয়ে অনেক মূল্যবান এবং অনেক প্রশংসা। থ্যাংক ইউ ভেরি মাচ। 2001 সালের ফেব্রুয়ারি মাসে আমি অবাকের সদস্যদের সাথে দেখা করেছিলাম। এরপর আর কখনো আমার সেখানে যাওয়া হয় নাই, আবার কখনো যাওয়া হবে বলেও আমি তেমন মনে করি না। অবাকে যাদের সাথে আমার সেদিন দেখা হয়েছিল, তাদের যে কয়জনের সাথে আমার যোগাযোগ আছে, তাদের অনেকেই আর এখন সেই শহরে নেই, অন্য জায়গায় চলে গেছেন। কেউ কেউ একেবারে দেশে ফেরত এসছেন। আবার যে সকল মধ্যবয়সীরা এই সংগঠনটি তখন চালাচ্ছিলেন, এখন তাদের অনেকেই প্রৌঢ়ত্বের দিকে চলে গেছেন, কেউ কেউ সিনিয়র সিটিজেন হয়ে গেছেন। আবার যে সকল নবীন তরুণদের আমি দেখেছিলাম, উদ্যমী শিশু কিশোরদের নানা রকমের নাচ, গান এবং অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন, আমি জানি তারা এখন মধ্য বয়সে পৌঁছে গেছেন এবং হয়তো তারাই এখন এই সংগঠনটির হাল ধরেছেন। যাদেরকে উদ্দেশ্য করে সংগঠনটি তৈরি করা হয়েছিল, তারা এখন কিভাবে এই সংগঠনটিকে চালাচ্ছেন বা এই সংগঠনের শিক্ষাকে নিয়ে তারা আমেরিকাতে বসবাস করছেন, এই বিষয়টা জানার আমার খুব কৌতূহল। আবার যদি কখনো সুযোগ হয়, তাদের সাথে যদি আবার আমার কখনো আমেরিকাতে দেখা হয়, তাদেরকে আমি এই ভিজুয়ালগুলো দেখাবো এবং বলবো যে তোমাদের সেই সময় এই ছিল।
এখানে নাচ শেখাই 99 শেষ থেকে, প্রায় 1-1.5 বছর হতে যাচ্ছে। ওরা ভালোই করছে। এখানে দুটো গ্রুপ আছে, একটা ছোটদের গ্রুপ, একটা বড়দের। আর যারা ছোটরা তারাও বেশ ভালোই শিখছে, বড়রা তো বেশ ভালো। মানে আমি তো ভাবছি যে ওরা কত্থকে এবছরের মধ্যেই পারফর্ম করতে পারবে, তো বেশ ভালোই শিখছে ওরা। এখানে যারা নাচ শিখছে তারা তো কেউ আগে থেকে নাচ শিখে আসে নাই দেশ থেকে? না বোধহয়। আমি যেটুকু এখানে যে পরিবেশ আছে তাতে কত্থক নাচ শেখার আর কোনো সুযোগও নাই মনে হয় না। রাইট। আচ্ছা, এখানকার ছেলেমেয়েরা ওয়েস্টার্ন নাচের প্রতি আগ্রহী বেশি নাকি কত্থক নাচের প্রতি আগ্রহী বেশি? দেখুন, আগ্রহীটা অ্যাকচুয়ালি কি, মানে প্রথম কথা হচ্ছে নাচের ব্যাপারে আগ্রহী কিনা, তারপরে ইস্টার্ন বা ওয়েস্টার্ন কথাটা বলবো। সেক্ষেত্রে আমি দেখছি যে অনেক মেয়েই, বিশেষ করে বড়দের গ্রুপে যে কটি মেয়ে আছে, প্রত্যেকেই নাচ ভীষণ ভালোবাসে এবং ওরা বেশ ভালোভাবে কত্থক কিন্তু শিখছে। তার সাথে রবীন্দ্রসঙ্গীতের নাচের যে অংশগুলো শেখাই আমি। আর যারা ছেলে আছে, কিছু বাচ্চা ছেলে, ওরাও কিন্তু বেশ ভালো করছে। তো আমার মনে হচ্ছে যে নাচটা ওরা ভালোবাসে। এখন যেহেতু ইস্টার্ন শিখছে বলতে পারেন, সেহেতু ইন্টারেস্টে ইস্টার্নের প্রতি যথেষ্ট রয়েছে। ওয়েস্টার্ন শিখলেও নিশ্চয়ই ভালোবাসত, ব্যালে বা অন্য যে কোনো নাচ। তবে আমার ক্ষেত্রে দেখছি ওদের উৎসাহটা আছে আর কি। অবাকের আমরা যদি অবাককে যদি পুরোপুরি বলি, সেটা হলো যে অবাক হলো একাডেমি অফ বাংলা আর্টস অ্যান্ড কালচার। আমরা এই দেশে আছি যারা বাংলাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই আমাদের বাচ্চারা শিখুক, আমাদের পরবর্তী প্রজন্ম জানুক আমরা কি, আমাদের সংস্কৃতি কি, আমাদের মূল্যবোধ কি, বাংলা কি। এই জিনিসগুলি জানা ওদের জন্য খুব জরুরি দরকার। এই যে বাংলা স্কুলটা আমরা 3 বছর হতে চললো, বাংলা স্কুলের আমরা শুরু করেছিলাম 3 বছর আগে। দিন দিন এটা উত্তরোত্তর বেড়েই যাচ্ছে, বাচ্চারা আসছে, শিখছে। আপনি তো দেখেছেনই যে ওদের বিভিন্ন রকমের কার্যক্রম। ওরা এখন কালমৃগ রিহার্সেল করছে। একটু আগে ওরা 21শে ফেব্রুয়ারির যে অনুষ্ঠানটা হবে বাচ্চাদের, সেটা রিহার্সেল করেছে। পাশাপাশি ওরা নাচ শিখছে, গান শিখছে, আবৃত্তি শিখছে, বাংলা বলতে শিখছে, লেখাপড়া শিখছে। অবাকে আসলে মেম্বারশিপ বলে কোনো কিছু নেই। যেটা আছে সেটা হলো যে একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যেখানে তারা বসে কিভাবে পুরো সংগঠনটাকে চালানো হবে, পরিচালনা করা হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেন। তাছাড়া যে কেউ এখানে ওয়েলকাম আসার জন্য, পার্টিসিপেট করার জন্য, কাজ করার জন্য। ABSC আমি অবাক, মানে একাডেমি অফ বাংলা আর্ট অ্যান্ড কালচার, এটার জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। বাংলাদেশে ছিলাম ইঞ্জিনিয়ার হিসেবে, একটা কনসাল্টিং ফার্মের মালিক। আমরা দুজন পার্টনার, একজন আমি পার্টনার। এখানে মাস্টার্স করার পরে আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা ফার্মে কাজ করছি। অবাক কেন করলেন? আসলে প্রধানত করেছি আমার বাচ্চাদের জন্য, যাতে ওরা বাংলা কালচার শিখতে পারে, সেজন্যই। এটা আমার মেয়ে আদ্রিতা, আর একটা ছেলে আমার রায়ান, এখানে নাই। এই পর্যন্তই। তোমার নাম কি? নুজহাত। নুজহাত, বাংলাদেশে কবে গিয়েছো তুমি? জুলাই 1998। তোমার দেশ কোথায় বলো তো? বাংলাদেশ। বাংলাদেশ তোমার দেশ? হ্যাঁ। এই যে জাদু, আমি এইখানে। তুমি আমার উপরে খুব রাগ করেছিলে না মা? না বলি সেদিন আমি চলে গেছি। আচ্ছা মা, সেদিন যে এত গন্ডগোল হবে তুমি আগে থেকে কি করে জানলে মা? মা হলে সব জানতে হয়, মা হলে বুঝতি মার কষ্ট কি। দেশে ফিরে যাওয়ার কথা, এই প্রশ্নটির ভেতরে এক ধরনের ব্যাপার আছে যে আমি এখান থেকে দেশে
চলে যাব নাকি, দেশে গিয়ে থাকবো নাকি, দেশে গিয়ে কিছু করব নাকি। আমি বিশ্বাস করি যে একজন বাঙালি হিসেবে আমি বাংলাদেশের ভৌগোলিক সীমার ভেতরে থাকি নাকি আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আলাস্কায় থাকি, হিমালয়ের চূড়োয় থাকি, কিংবা আমি অন্য গ্রহে বাস করি, তাতে কিছু এসে যায় না। যদি আমি একজন বাঙালি হিসেবে আমার অস্তিত্বকে, আমার বিশ্বাসকে, আমার সংস্কৃতিকে ধরে রাখতে পারি, সেটা আমি যেখানেই থাকি না কেন আমি আমার বাংলাদেশের জন্যে, আমার মাতৃভূমির জন্যে, আমার মায়ের জন্যই কাজ করে বলে আমার বিশ্বাস। আরো কয়েকটা আছে। এই নিয়ে শেষ হয় আমার ডালাস পর্ব। আমেরিকা সফর আমার শেষ হয়ে আসছে। এখন যাব সবচেয়ে বড় জায়গাটিতে, সেখানে প্রায় 2 সপ্তাহের মতো আমি থাকব। এটা হচ্ছে বাঙালিদের তীর্থস্থান নিউ ইয়র্ক। সালাদ বাউলের শহর নিউ ইয়র্কে পৃথিবীর সব অঞ্চলের মানুষ আছে। বাঙালিদের মধ্যেও নানা শ্রেণীর, নানা পেশার, নানা গোষ্ঠীর, নানা মতবাদের মানুষের সমাহার এই নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমাকে গ্রহণ করার জন্য মালেক আক্তার অপেক্ষা করছে। আমি ডালাস শেষ করে জেএফকে বিমানবন্দরের দিকে এগিয়ে যাই।